ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলনের এই অধ্যায়ের আমরা সংজ্ঞা পর্যন্ত পড়েছি। আজকে আমরা প্রতিফলনের সংজ্ঞা পর্যন্ত পড়েছিলাম। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে একটা মাধ্যমে যখন দুইটা মাধ্যম পাশাপাশি থাকে, এরকম একটা মাধ্যম আর একটি মাধ্যম আছে। তো কোন একটা মাধ্যম থেকে যদি আলো আরেকটি মাধ্যমে এসে আপতিত হয়, তাহলে সেই আলোটা তিন ভাগে বিভক্ত হয় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। একটা অংশ হচ্ছে দ্বিতীয় মাধ্যম ভেদ করে চলে যায়, আর একটা অংশ হচ্ছে দুই মাধ্যমের বিভেদতল কর্তৃক শোষিত হয়। তো যেটা চলে যায় সেটাকে বলছে প্রতিসরণ বা প্রতিসরিত রশ্মি, যেটা শোষিত হয় সেটা হচ্ছে শোষণ। আর আলোর একটা অংশ হয় কি, আহ, এখানে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটিকে বলতেছি আমরা প্রতিফলন। তাহলে প্রতিফলন হওয়ার জন্য অবশ্যই আলো কি করতে হবে, একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে এসে আপতিত হতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা যদি দেখি যে আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আপতিত হলে প্রতিফলিত হয়, তখন এটা দুইটা সূত্র মেনে চলে। ঠিক আছে, তো এই সূত্র দুইটা পড়ার আগে আমাদের এখানে কিছু জিনিস জানা দরকার। সেটা হচ্ছে যে এই 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 এখানে দেখো আমি একটা দাগ টেনেছি। আমি বলতেছি যে উপরের অংশটা হচ্ছে বায়ু, এটা হচ্ছে কি বায়ু, আর নিচের অংশটা হচ্ছে কি পানি। ওকে, এটা হচ্ছে পানি বা কাঁচ, যেটাই হোক না কেন, অর্থাৎ দুইটা ভিন্ন মাধ্যম। আর এই যে দাগটা টেনেছি এটা হচ্ছে পানির পৃষ্ঠ, এটা হচ্ছে কি পানির পৃষ্ঠ এটা। ওকে, এটা হচ্ছে পানির পৃষ্ঠ, অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তল বলতেছি আমি, এটাকে কি বলতেছি, দুই মাধ্যমের বিভেদ তল। ওকে, তো আমরা হিসাবে সুবিধাতে যখন আমরা একটা লাইট থেকে আলো মারি, তখন এখান থেকে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ আলোর রশ্মি কি হয়, বের হয়। তো আমরা হিসাবের সুবিধাতে শুধুমাত্র একটা আলোক রশ্মি কল্পনা করব। তো আমরা ধরে নেই যে একটা আলো বাঁকাভাবে এসে, সাধারণত আমরা তির্যক ভাবেই হিসাব করব, যে একটা আলো বাঁকাভাবে এসে এই মাধ্যমের কোনো একটা বিন্দুতে পড়লো। একটা আলোর উৎস আছে এখানে, ঠিক আছে, এটা আলোর উৎস। ঠিক আছে, অর্থাৎ বিন্দু উৎস বলি। তো এটা হচ্ছে একটা আলোর উৎস। ঠিক আছে, আলোর উৎস থেকে আলো এসে চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, তার মধ্যে একটা রশ্মি আমরা নিলাম, সেটা এসে কি করলো, বায়ু থেকে এসে পানিতে প্রবেশ করলো, অর্থাৎ একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে পতিত হলো। তাহলে এই যে আলোক রশ্মিটা নিয়ে আমরা আলোচনা করতেছি, অর্থাৎ যে আলোক রশ্মিটা এসে এখানে পড়বে, আপতিত হবে, এটাকে আমরা বলতেছি আপতিত রশ্মি। এটার নাম কি, আপতিত রশ্মি। ঠিক আছে, আর এই যে আলোটা এসে দুই মাধ্যমের বিভেদ তল, এটাকে বলতেছি দুই মাধ্যমের সংযোগ স্থল। যেটা দুই মাধ্যমের সংযোগ স্থলটাকে আমরা বলতেছি বিভেদ তল, অর্থাৎ পানির পৃষ্ঠ এবং বায়ু যেখানে লেগে আছে সেই সংযোগ তলটার নাম হচ্ছে বিভেদ তল। তো আলোক রশ্মিটা এসে বিভেদ তলের কোনো একটা বিন্দুতে পতিত হবে, এইটা বিন্দু। তো আমরা এই বিন্দুটাকে বলতেছি আপতন বিন্দু। এই বিন্দুটাকে কি বলতেছি আমরা, আপতন বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটার নাম কি বলতেছি, আপতন বিন্দু। ওকে, এরপর হচ্ছে এই আপতন বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। আপতন বিন্দুতে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। ঠিক আছে, এই আপতন বিন্দুতে আমরা কি আঁকলাম, একটা লম্ব আঁকলাম, যেটা দুই মাধ্যম ভেদ করে উপর নিচ চলে গেল। ঠিক আছে, তাহলে এই যে লম্বটা আঁকলাম আপতন বিন্দুতে, আমরা এই লম্বটাকে আমরা বলতেছি অভিলম্ব। এটার নাম কি বলতেছি আমরা, অভিলম্ব। ঠিক আছে, এখন দেখো এই রেখা এবং এই রেখা একটা তল ফর্ম করছে, যে তলটা মূলত কি, এই আমাদের স্ক্রিনের তলটাই হচ্ছে এই দুইটা রেখা দ্বারা গঠিত তল। ঠিক আছে, ওকে, এরপর আলো যখন প্রতিফলিত হবে তখন সে কি করবে, এই আপতন বিন্দু থেকে আলোটা এই দিকে চলে যাবে। ঠিক আছে, আলোটা এই দিকে চলে যাবে। এই যে আলোটা প্রথম মাধ্যমে আবার এখানে বাধা পেয়ে একটা আলোক রশ্মি, এই আলোক রশ্মির একটা অংশ প্রথম মাধ্যমে ফিরে গেল, এইটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। এটাকে আমরা কি বলবো, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এটাকে আমরা প্রতিফলিত রশ্মি বলবো। ওকে, এখন তাহলে আমরা এই প্রত্যেকটা টার্ম এখানে শিখলাম। তো আলো প্রতিফলনের যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রটা হচ্ছে এই যে আপতিত রশ্মি, এই যে অভিলম্ব,
এবং এই যে প্রতিফলিত রশ্মি, এই তিনটে হবে একই সমতলে অবস্থিত হবে। অর্থাৎ আমি দেখতে আমাদের ছবি অনুযায়ী এটা প্রত্যেকটাই কি আমাদের স্ক্রিনের উপর অবস্থিত। অর্থাৎ এটা যদি স্ক্রিন বরাবর নিচের দিকে আসে, তাহলে এটা স্ক্রিন বরাবরই উপরের দিকে উঠবে। অর্থাৎ স্ক্রিন ভেদ করে সে উপরের দিকে উঠে আসবে না, স্ক্রিন ভেদ করিয়ে সে স্ক্রিন ছিদ্র করে নিচের দিকেও যাবে না। অর্থাৎ সে স্ক্রিনের উপর দিয়ে প্রত্যেকটা আলোক রশ্মি কি হবে, স্ক্রিনের উপরেই থাকবে। ঠিক আছে, স্ক্রিন থেকে মানে স্ক্রিন থেকে বাইরের দিকেও আসবে না, স্ক্রিন থেকে ভিতরের দিকেও ঢুকে যাবে না, এটা স্ক্রিন বরাবরই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র, যে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এরা সবাই একই সমতলে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে 1, এটাকে যদি বলি 2, আর এটাকে যদি বলি 3, তাহলে 1, 2 ও 3, 1, 2, 3 একই সমতলে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এরা এক সমতলীয় হবে, একই সমতলীয়। ঠিক আছে, অর্থাৎ সমতলীয়, অথবা আমরা একই না দিয়ে শুধু সমতলীয় বলতে পারি। ঠিক আছে, এরা হচ্ছে কি 1, 2, 3 হবে কি সমতলীয়। ওকে, আচ্ছা, এরপর আছে 2 নম্বর সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এরপর হচ্ছে প্রতিফলনের 2 নম্বর সূত্র। তো 2 নম্বর সূত্রে যাওয়ার আগে আমরা আর দুইটা জিনিসের সাথে পরিচিত হই। এখানে দেখো একটা অভিলম্ব, আমরা এটাকে বলতেছি কি অভিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে এই দুইটা যেহেতু রেখা একটা বিন্দুতে মিট করছে, তাহলে ডেফিনেটলি এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে। অর্থাৎ আপতিত রশ্মিটা এই দুই মাধ্যমের উপর যে লম্ব আছে, সেই লম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে পতিত হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেলে পতিত হইতে পারে। তাহলে এটাকে আমরা বলবো আপতন কোণ। এটাকে কি বলবো আমরা? আপতন কোণ। আপতন কোণ বলবো। কি বলবো এটাকে আমরা? আপতন কোণ। আর একইভাবে উল্টো দিকে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথেও এখানেও একটা কি করছে, অ্যাঙ্গেল তৈরি করছে। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা থিটা আর, অর্থাৎ রিফ্লেকটিভ অ্যাঙ্গেল বা রিফ্লেকশন অ্যাঙ্গেল, বা সরি এটা হচ্ছে তোমার হ্যাঁ, বা প্রতিফলন কোণ। ঠিক আছে, প্রতিফলন কোণ। ওকে, তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে যে কোণে আলো আপতিত হবে অভিলম্বের সাথে, ঠিক অভিলম্বের সাথে একই কোণ করে আলোটা প্রতিফলিত হবে। অর্থাৎ এখানে হবে কি থিটা আই ইজ ইকুয়াল টু থিটা আর। অর্থাৎ যদি আলোটা এই বরাবর আসে, এখানে যতখানি গেছে এখানেও কি ততখানি বেড়ে যাবে। ওকে, ঠিক ততখানি বেড়ে যাবে। অর্থাৎ যে বরাবর আসবে, যে এখানে যে অ্যাঙ্গেলে সে পড়বে অভিলম্বের সাথে সেই একই অ্যাঙ্গেল করে সে ফেরত যাবে। ঠিক আছে, তো এটাকে বলতেছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হবে। ওকে, আচ্ছা, এটাই বলছে। তাহলে আমরা পড়ি। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে কি, আপতিত রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতল কল্পনা করে নিয়েছিলাম, প্রতিফলিত রশ্মিটি সেই সমতলেই থাকবে। অর্থাৎ এই কথাটা একই অর্থ দাঁড়াইলো, আপতিত রশ্মি এবং অভিলম্ব দিয়ে একটা তল কল্পিত হয়েছিল। এই ছবিতে যদি আমরা দেখি, তাহলে এই দেখো এখানে একটা ত্রিমাত্রিক ছবি দেখানোর চেষ্টা করছে তারা। তো এটা হচ্ছে একটা মনে করো টেবিল, এটা একটা কি টেবিল, এই টেবিলের উপর কি করতেছে, এই দিক থেকে আলো আসতেছে, এটা একটা টেবিল। ঠিক আছে, এই টেবিলের উপর এই দিক থেকে আলো আসতেছে, আর টেবিলের উপর একটা লম্ব আঁকা হয়েছে ওই পয়েন্টে, আপতন বিন্দুতে। তাহলে এখানে কি হয়েছে, একটা তল ফর্ম হয়েছে। ঠিক আছে, যেটা টেবিলের উপর লম্ব বরাবর আছে, টেবিলের উপর খাড়া ভাবে আছে। তো এই যে প্রতিসরিত রশ্মিটা আছে, এটা কি হবে না, ওই দিক বেঁকেও যাবে না, এই দিকেও বের হয়ে আসবে না। অর্থাৎ এটা যে তলে আছে, এটাও কি হবে, সেই একই তলে অবস্থান করবে। অর্থাৎ এরা একই লাইন বরাবর থাকবে। ঠিক আছে, এরা একই লাইন বরাবর থাকবে, একই তলের উপর থাকবে, এটাই। ওকে, এরপর হচ্ছে প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান। ঠিক আছে, এরপর দেখো প্রশ্ন হচ্ছে 4.08 চিত্রে দেখানো অবস্থায় দুটি আয়না M1 এবং M2 রাখা আছে, মাঝখানে X বিন্দুতে একটি মোমবাতি রাখা আছে, প্রতিবিম্বটি কোথায় হবে? প্রতিবিম্ব, আচ্ছা, উত্তর হচ্ছে আয়নায় প্রতিবিম্ব দেখা যাবে, সেই প্রতিবিম্বের প্রতিবিম্বটিও আয়না দুটিতে দেখা যাবে, এভাবে চলতেই থাকবে। কাজেই 8.04 চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেভাবে অসংখ্য প্রতিবিম্ব দেখা যাবে। তো
তোমরা সেলুনে গিয়ে থাকো, যারা যারা অবশ্যই তোমরা সেলুনে গেছো আর কি। তো সেলুনে দেখবা যে সেলুনের সামনেও দুই বা তিন ওয়ালেই সাধারণত কি থাকে, আয়না লাগানো থাকে। তোমরা দেখবা যে তোমরা যদি সামনের দিকের আয়না বা পিছনের দিকে আয়নায় খেয়াল করো, দেখবা তোমাদের সামনের আয়নাটাতে পিছনের আয়নার ছবি দেখা যাচ্ছে, সেই আয়নাটাতে তোমার কি পিছনের অংশ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম করে দেখবা ওই আয়নাতে আবার তোমার সামনের অংশটা দেখা যাচ্ছে, তারপরের আয়নাটাতে আবার তোমার পিছনের অংশ দেখা যাচ্ছে। এরকম করে দেখবা যে অসংখ্য প্রতিবিম্ব কি হবে তোমাদের তৈরি হবে। একটাতে তোমরা কি দেখতে পাবা, তোমাদের মাথা দেখতে পারবা, আর একটাতে মুখ দেখতে পারবা, আর একটাতে মাথা দেখতে পাবা, আর একটাতে মুখ দেখতে পাবা। এইরকম করে অসংখ্য প্রতিবিম্ব একটা, তো মনে করো তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এইখানে তোমরা দাঁড়িয়ে আছো, আর এইদিকে একটা আয়না, এইদিকে একটা আয়না। তাহলে প্রথমত এই আয়নাতে তোমার কি হবে, মুখ দেখা যাবে। এইটা মনে করো তোমাদের মুখ, সামনের অংশ, এটা পিছনের অংশ। এইখানে তোমাদের মুখ দেখা যাবে, আর এইখানে তোমাদের মাথা দেখা যাবে সর্বপ্রথম। তারপর এই মাথার ছবিটা আবার ঠিক একই দূরত্ব পর এইখানে আর একটা আয়না হবে, যেখানে তোমরা কি দেখতে পাবা, এই হেডটা দেখতে পাবা, ঠিক আছে। এই 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 হেডের ইয়াটা, ঠিক আছে। আবার এই যে এইটা আবার তোমরা কি দেখতে পাবা, আর একটা আয়নায় ঠিক কি নির্দিষ্ট দূরত্ব পর এইখানে তোমাদের হেড দেখতে পাবা। তো এই এমটা আবার নির্দিষ্ট দূরত্ব পর এখানে তোমরা আবার এম দেখতে পাবা, আর এই হেডটা আবার এখানে দেখতে পাবা, ঠিক আছে। এইরকম করে তোমরা অসংখ্য আয়না দেখতে পাবা, যেখানে একটাতে তোমাদের মুখ দেখা যাবে, একটাতে তোমাদের মাথা দেখা যাবে, ঠিক আছে। তো এরকম করে 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 অসীম সংখ্যক বলা যেতে পারে অসংখ্য প্রতিবিম্ব তোমরা দেখতে পাবা, সেই জিনিসটাই এখানে বলছে। ওকে, প্রতিফলনের দুটি সূত্র বলা হলেই প্রতিফলন নিয়ে সবকিছু বলা হয়ে যায় না। সত্যি কথা বলতে কি, প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়নি, অর্থাৎ কতটুকু প্রতিফলন হবে। প্রতিফলনের জন্য যদি আয়না ব্যবহার করা হয় তাহলে প্রায় পুরোটাই প্রতিফলিত হয়, কিন্তু প্রতিফলন কথাটি তো শুধু আয়নার জন্য তৈরি করা হয়নি, এটা যে কোনো দুটো মাধ্যমের মাঝে হতে পারে। তো আমরা সাধারণত প্রতিফলনের নাম শুনলেই, কথাটা শুনলে আয়নার কথাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বাট প্রতিফলন জিনিসটা শুধুমাত্র আয়নায় হয় না, এটা দুনিয়ার যত কিছু বস্তু আছে, যে কোনো বস্তু হোক না কেন, যেটা আমরা জানি যে কালো বস্তুতে আলোর শোষণ হয়, প্রতিসরণও হয় না, প্রতিফলনও হয় না, ঠিক কালো যে বস্তু আছে সেই কালো বস্তুতেও অ্যাটলিস্ট কিছু পরিমাণ প্রতিফলন হয়, ঠিক আছে। তো কতটুকু প্রতিফলন হবে সেটার জন্য সূত্রটির নাম হচ্ছে ফ্রেনেলের সূত্র। ফ্রেসনেল বা ফ্রেনেলের সূত্র। সূত্রটা তোমরা আরেকটু বড় হয়ে শিখবে, এখন এটার মূল বিষয়টা শুধু জেনে রাখো। আপতন কোণ যত বেশি হবে প্রতিফলনও তত বেশি হবে। তোমরা দেখেছো সাধারণ এক টুকরো কাছে প্রতিফলন কম হয়, মাত্র 4% থেকে 5%, বাকিটা ভিতর দিয়ে প্রসারিত হয়। অর্থাৎ স্বচ্ছ কাচের কথা বলতেছে, যে সাধারণ যে স্বচ্ছ কাচগুলো আছে সেগুলোতে মাত্র 4 থেকে 5% আলো প্রতিফলিত হয়, আর বাকি পুরোটাই কি হয়, প্রতিসরিত হয়, এদিক থেকে ওদিক চলে যায়। কিন্তু এই একই কাছে, ওই একই স্বচ্ছ কাছেই যদি প্রতিফলন কোণের মান 80 ডিগ্রি করা হয় বা 90 ডিগ্রির কাছাকাছি করা হয়, তাহলে প্রতিফলিত আলো অনেক বেশি বেড়ে যায়। জানালার কাছের পাশে দাঁড়িয়ে তোমরা এখনই সেই পরীক্ষাটা করতে পারো। অর্থাৎ তোমরা এই যে জানালার যে আয়না আছে, মনে করো এইটা একটা আয়না, আমি এইভাবে আঁকতেছি, অর্থাৎ না এইভাবে, এটা হচ্ছে আয়নাটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের আয়না, এর মোটামুটি একটু পুরু আছে। তোমরা যদি কি করো, এইখান থেকে তাকাও, তোমরা যদি এখান থেকে সোজাসুজি তাকাও, এখান থেকে যদি তোমরা সোজাসুজি তাকাও, তাহলে কি হবে, এইদিকে যা আছে সবই দেখতে পাবা, তোমাদের কোনো প্রতিফলন দেখতে পাবা না, ঠিক আছে। কিন্তু তুমি যদি আস্তে আস্তে এইভাবে বাঁকাভাবে তাকাও, এখানে যদি চোখ রেখে এই দিকে তাকাও, বিষয়টা তা না। বা এখান থেকে যদি তোমরা এইভাবে এই জায়গাতেই তাকাবা, কিন্তু এইরকম এই অ্যাঙ্গেলে তাকাবা এবার, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাই, এইটা আছে অবিলম্ব যদি ধরি আমরা, এই পয়েন্টেই তোমরা তাকাবা, তাহলে দেখবা আগে তোমরা এই দিকে যত সহজে এই দিকে সব দেখতে পাইতেছো, এখন তত সহজে দেখতে পাবে, একটু আবছা দেখতে পারবা। আর তার পরিবর্তে তোমরা এই দিকের কোনো একটা জিনিসের প্রতিবিম্ব এখানে দেখতে পাবা, অর্থাৎ একসাথে দুইটা জিনিস দেখতে পাবা। এটাকে যদি তোমরা আরো বাড়ায় দাও, তাহলে দেখবা যে এই দিকে কি আছে এটা খুব বেশি দেখতে
পাবা না, তার চেয়ে বরং তোমাদের ঘরের ঠিক সোজা ঘরের ভিতর যা আছে সেটার ছবি তোমরা এখানে দেখতে পাবা। এটাকে যদি তোমরা আরো বাড়ায় দাও তাহলে এই পিছনে ঠিক কি আছে সেটা দেখতে পাবা না, বরং এর সোজা ঘরে যা আছে তা এখানে দেখতে পাবা। অর্থাৎ তোমরা যত প্রতিফলন কোণের মান যত বেশি বাড়াই দিবা, প্রতিফলিত রশ্মির পরিমাণও তত বেশি বেড়ে যাবে। অর্থাৎ আলোটা মূলত এই যে আলোটা তো আসলে আমি এই দিক থেকে আঁকতেছি, আসলে ঘটনাটা হবে এইরকম, ঠিক আছে? তোমরা যত এই দিকে তাকাবা এই দিক থেকে আলো আসবে, অর্থাৎ এই দিকে আলোটা আসবে এই দিক থেকে, ঠিক আছে? ফলে তোমরা এখানে এই বস্তুটাকে দেখতে পাবা, ঠিক আছে? যদি এখান থেকে তাকাও তাহলে এইখানকার আলো আসবে, ঠিক আছে? তাহলে এই দিক থেকে আপতিত রশ্মি কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, আপতন কোণ। আবার যদি এখান থেকে তাকাও তাহলে এই যে এখান থেকে আলো আসবে, ঠিক আছে? তাহলে বেশি পরিমাণে আলো কি হবে, প্রতিফলিত হবে। আর যদি সোজাসুজি তাকাও তাহলে এখান থেকে খুব বেশি আলো প্রতিফলিত হবে না, ওটা সোজাসুজি চলে যাবে। তো এই যে যত বেশি কি করবা, এই যে এখান থেকে এইখানে যে সুন্দর ছবি দিয়েছে, ফুলটা যদি তোমার কি থাকতো, মানে ফুলটা মনে করো এখানে আছে আর তুমি তাকাই, এইটা এখানে ফুলটা আছে আর তুমি তাকাচ্ছ এখান থেকে, তাহলে এখানে কি হবে, এইভাবে যাবে, কিন্তু তুমি ফুলটাকে এখানে স্পষ্টভাবে দেখতে পাবা না, বা নাও দেখতে পারো। সাধারণ যে কাজগুলো আছে স্বচ্ছ কাছে তুমি ফুলের ছবি এখানে পিছনের দিকে তোমরা কি করতে পারো না, সাধারণত এই ফুলটাকে কোথায় দেখানোর কথা, এখানে দেখতে পাবো না। কিন্তু ফুলটা যদি এই দিকে থাকে তাহলে এখানে আপতন কোণের মান অনেক বেড়ে গেছে ফুল থেকে, ফলে তোমরা এটা আয়নাটাকে যদি আরো বাড়ায় দেই তাহলে এই ফুলটাকে তোমরা ঠিক নিচে দেখতে পাবা, এই যে ফুলটা আছে এই ফুলটাকে এবার এখানে দেখতে পাবা, ঠিক আছে? ঠিক এই সোজা বাড়ায় দিলে এখানে ফুলটাকে দেখতে পাবা, ঠিক আছে? তো যত বেশি অ্যাঙ্গেল, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, একই পদার্থে যত বেশি বড় আপাতন কোণে আলো পড়বে সেখানে প্রতিফলনের পরিমাণও তত বেশি হবে, এবং এই সংক্রান্ত সূত্রের নাম হচ্ছে ফ্রেনেলের সূত্র, ঠিক আছে? তো আমরা দেখলাম আলোর প্রতিফলন দেখলাম, এরপর দেখবো আলোর শোষণ। অর্থাৎ আলো যদি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, ওখানে তিনটা ঘটনা ঘটে, একটা আলোর প্রতিফলন, আর একটা হচ্ছে শোষণ, আর একটা প্রতিসরণ। তো শোষণ জিনিসটা কি, আমাদের চারপাশের জগতে সৌন্দর্যের একটা বড় অংশ আসে বিভিন্ন রং থেকে। তো যে সৌন্দর্যগুলো আমরা দেখি মূলত কালারফুল জিনিসগুলোকে আমরা সুন্দর দেখি। আবার যদি কালারের কম্বিনেশনটা মানে সুন্দর হয়, মূলত কালারের কম্বিনেশনের উপরই একটা জিনিসকে আমরা সুন্দর বা অসুন্দর বলে থাকি, ঠিক আছে? কিন্তু রংটি আসে কেমন করে, তাহলে রং দিয়ে আমরা একটা জিনিসের সৌন্দর্য বুঝি, তাহলে রংটা আবার কি জিনিস, ঠিক আছে? রং, ভিন্ন ভিন্ন রং কেন হয়, আমরা আগেই পড়েছি যে বিভিন্ন আলো, সূর্য থেকে যে আলোগুলো আসে এই আলোতে অসংখ্য তরঙ্গ দৈর্ঘ্যের আলো থাকে। তো ভিন্ন ভিন্ন তরঙ্গের আলো আমাদের মস্তিষ্কে ভিন্ন ভিন্ন রঙের অনুভূতি তৈরি করে। আমরা যখন সবুজ পাতার মাঝে একটা লাল গোলাপ ফুল দেখি, সেটি কেন লাল কিংবা তার পাতাটি কেন সবুজ, বিষয়টি আরো বিস্ময়কর মনে হতে পারে যখন তোমরা দেখবে সবুজ আলোতে লাল ফুলটাকেই দেখাবে কুচকুচে কালো, কিংবা লাল আলোতে সবুজ পাতাকে দেখাবে কুচকুচে কালো। এটা হয়তো তোমরা খেয়াল করবা। তো বিষয়টা আসলে সহজ। সাধারণ দৃশ্যমান আলোতে অনেক সময় বলে সাদা আলো। এই এই আলো আসলে দৃশ্যমান সীমার মধ্যে সব তরঙ্গ দৈর্ঘ্যের আলোই থাকে। অর্থাৎ জেনারেল যে সাদা আলো, এই সাদা আলোতে দৃশ্যমান যে আলো আছে বেগুনি থেকে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে বেগুনি, আর সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে লাল। এর মাঝখানে আসমানি, সবুজ, কমলা, এগুলো সব সাতটা আলোই আছে। তাহলে সাধারণ সাদা আলোতে এই সবটা আলোর সংমিশ্রণ থাকে। অর্থাৎ বেগুনি আলোর জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য এবং লাল আলোর জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য, আমরা এটা সাধারণত জানি যে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত সমস্ত আলোই কি থাকে, সাদা আলোতে থাকে। অন্যগুলোও থাকে সাধারণ। তো সাদা আলো যেটা আমরা দেখতে পাই সেখানে এই সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো একসাথে মিশ্রিত অবস্থায় থাকে। আর রং হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাই বলা যেতে পারে যেখানে সব রঙের আলো রয়েছে, ঠিক আছে, সেখানে সব রঙের আলো রয়েছে। অর্থাৎ যেহেতু এটা সাদা তার মানে ওখানে সব রঙের আলোই রয়েছে, সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওখানে পড়ছে, তার মানে সাদা আলোতে সব রঙের আলোই আছে। এরপর দেখো, যখন সবগুলো রং থাকে তখন সেখানে আলাদাভাবে কোনো রং দেখা যায় না,
তখন আমরা সেটাকে বলি বর্ণহীন কিংবা সাদা। তাহলে সাদা আলো মূলত কি, সবগুলো আলোর সংমিশ্রণ, ওই জন্য আমরা এখানে আলাদা করে কোনো রঙকে দেখতে পাই না, অর্থাৎ এটাকে তখন আমাদের বর্ণহীন মনে হয়। তাহলে বর্ণহীনতাই হচ্ছে সকল বর্ণের উপস্থিতি। বর্ণহীনতা হচ্ছে সাদা কালার বা বর্ণহীন জিনিসটা হচ্ছে কি সকল বর্ণের সংমিশ্রণ। আর বর্ণহীনতা যেটা, অর্থাৎ যেখানে কোনো কালার নাই, সেটা মূলত হচ্ছে কালো। আবার ঘটনাটা উল্টা হইতে পারে, এই আলোটা মানে পার্সপেক্টিভের উপর ভিত্তি করে দুইটাকে দুইভাবে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। আমি এই আলোচনাটার শেষে তোমাদেরকে দুইটাই বলতেছি। আমরা দুই পার্সপেক্টিভ থেকে সাদা আলোকে বর্ণহীন আলো বলতে পারি, অথবা কালোটাকে আমরা বর্ণহীন বলতে পারি, অথবা উল্টাটা বলতে পারি, সাদাটাকে বলতে পারি সব আলো সংমিশ্রণ, আর কালোটাকে বলতে পারি বর্ণহীন। আবার উল্টাটা, কালোটাকে বলতে পারি সব আলোর সংমিশ্রণ, আর সাদাটাকে বলতে পারি আমরা ওটা কোনো কালার না। তো দুই পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এই আলোটা যখন একটা লাল গোলাপ ফুলে পড়ে, তখন লাল গোলাপ ফুলটা লাল ছাড়া অন্য সবগুলো রং শোষণ করে নেয়। তাই যে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, সেখানে লাল ছাড়া আর কোনো রং থাকে না এবং গোলাপ ফুলটাকে মনে হয় লাল। ঠিক সেরকম সবুজ পাতাটাতে সব রং এসে পড়ে, অর্থাৎ যখন সাদা আলো পড়ে তখন সব রঙই তার মধ্যে পড়ে। পাতাটা সবুজ ছাড়া অন্য সব রং শোষণ করে নেয়। তখন যে রংটা প্রতিফলিত হয় সেটাতে সবুজ ছাড়া অন্য কোনো রঙের আলো থাকে না বলে পাতাটাকে সবুজ দেখায়। যদি সম্পূর্ণ লাল আলোতে এই গোলাপ ফুল এবং পাতাটাকে দেখা হতো, তাহলে ফুলটাকে ঠিকই লাল দেখা যেত, কারণ এটা লাল রং শোষণ করে না, কিন্তু পাতাটাকে তার সঠিক রঙে না দেখিয়ে দেখাবে কালো, কারণ পাতাটা লাল রঙকে শোষণ করে ফেলবে এবং কোনো রঙের আলো প্রতিফলিত করবে না। ঠিক একই কারণে সবুজ আলোতে পাতাটা সবুজ দেখালেও সেই রঙের আলো গোলাপ ফুল পুরোপুরি শোষণ করে নেবে বলে গোলাপ ফুল থেকে প্রতিফলিত হওয়ার মতো কোনো রঙের আলো থাকবে না বলে সেটাকে দেখাবে কালো। ঠিক আছে, তাহলে কি বুঝলা এখানে? তো জিনিসটাকে আমরা একটু এক্সপ্লেইন করি। ঠিক আছে, তো প্রথম কথাটা হচ্ছে, 1 নম্বর কথা, আমরা যদি এইখানে যাই, 1 নম্বর কথা হচ্ছে আমরা কোনো বস্তুকে দেখি কেন, আমরা কোনো বস্তুকে কেন দেখতে পাই। প্রথম কথাটা হচ্ছে বস্তুর আলো যদি আমাদের চোখে পড়ে, বস্তুর প্রতিফলিত আলো চোখে পড়লে আমরা কি একটা বস্তু দেখতে পাই। বস্তু কেন দেখি, বস্তু কেন বা কখন দেখি, অর্থাৎ আমরা একটা বস্তুকে কখন বা কেন দেখি। তো তাহলে দেখো, আমরা একটা বস্তুকে, আমি এখানে কি লিখছি, আমরা একটা বস্তুকে কেন এবং কেমন দেখি। তো কেন দেখি এবং কোন কালারের দেখি, ভিন্ন ভিন্ন কালার কেন দেখি। তো আমরা কেন দেখি, যখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে তখন আমরা বস্তুটাকে দেখতে পাই। তো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেটাকে দেখি। আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা একটা কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমাদের চোখে পড়ে আমরা বস্তুটাকে সেই রঙে দেখতে পাই। যেমন যদি 400 ন্যানোমিটারের আশেপাশে কোনো কালার হয় তাহলে সেটাকে আমরা কি দেখি, বেগুনি দেখি। প্রায় 400 ন্যানোমিটার, 400 ন্যানোমিটারের কাছাকাছি হলে সেটাকে আমরা কি দেখি, তরঙ্গ দৈর্ঘ্য যদি এত হয় বেগুনি দেখি। আর যদি এটা কি হয় 700 ন্যানোমিটারের কাছাকাছি হয়, একটুখানি কম হয়, 700 ন্যানোমিটারের কম বা 700 পর্যন্ত, তাহলে সেটাকে আমরা কি বলি, লাল দেখি। ঠিক আছে, এবং 400 থেকে 700-র মধ্যে ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে আমরা সেটাকে কখনো আসমানি দেখি, কখনো সবুজ দেখি, কখনো দেখি কমলা, লাল, এরকম বিভিন্ন, হলুদ দেখি, বিভিন্ন কালার দেখি। তাহলে এখন তোমরা বলো যে একটা বস্তুকে আমরা সবুজ দেখতেছি, একটা বস্তুকে আমরা তার আগে একটা জিনিস বলি। তাহলে আলো যে আমাদের চোখে শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোই আমাদের চোখে পড়বে বিষয়টা তা কিন্তু নয়।
যেমন সাদা যে আলোটা, সূর্য থেকে যে সাদা আলোটা, আমরা জানি যে সূর্যে কি থাকে, সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো সূর্য থেকে আসে। তো এই জন্য সূর্যের এটাকে আমরা সাদা আলো বলি, যদি স্পেসিফিক সাদা জিনিসটা এটা না, এটাকে বর্ণহীনতাও বলা যেতে পারে। আচ্ছা যাই হোক, এটা নির্দিষ্ট কোনো বর্ণ নাই, তো আমরা এটাকে সাদা বলি। তো এই যে সাদা আলো, এই সাদা আলোতে 400 থেকে 700 পর্যন্ত দৃশ্যমান সমস্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য থাকে। এই জন্য আমরা ওই আলো যখন আমাদের চোখে পড়ে তখন আমরা নির্দিষ্ট কোনো কালার কি দেখতে পাই না। এই জন্য নির্দিষ্ট কোনো কালার আমরা আমাদের চোখে অনুভূত হয় না, এই জন্য আমরা সেটাকে কি দেখি, সাদা বলি। তাহলে সেই অর্থে যদি আমরা বলি সাদা আলোটা কি, সাদা আলোটা বর্ণহীনতাও বলতে পারি সাদা আলোটাকে। এটা কি, সাদা আলোটা হচ্ছে কি বর্ণহীন আলো, অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো বর্ণের অনুভূতি আমাদের মস্তিষ্কে তৈরি হয় না, এই জন্য সেটাকে আমরা বর্ণহীন বলতে পারি। আবার উল্টোভাবে আমরা বলতে পারি সাদা আলোটা হচ্ছে সবগুলো আলোর সংমিশ্রণ, এভাবেও তো বলতে পারি যে সবগুলো আলোর সংমিশ্রণে যে আলোটা তৈরি হয় তার নাম সাদা, ঠিক আছে না। যেমন যেমন যারা CMYK এটা আছে, আবার তোমার RGB কালার কোড সম্পর্কে যাদের ধারণা আছে, যারা একটু তোমার কালার ডিজাইন নিয়ে কাজ করো তারা হয়তো বা জানো, বা টুকটাক অ্যাটলিস্ট টুকটাক যারা তোমার ফটো এডিটিং এর কাজ করেছো, বা এই যে বিভিন্ন ধরনের ওয়ার্ড ফাইল বা ছবি এডিট, এগুলোর ক্ষেত্রেও দেখবা বিভিন্ন কালার মিলে কি করা যায়, ভিন্ন ভিন্ন কালার তৈরি করা যায়। সেটা হচ্ছে দুইটা কালার কোড, RGB এবং এটা এই ধরনের কালার কোড আছে। তো এখানে কি রেড, গ্রিন এবং ব্লুর বিভিন্ন সংমিশ্রণ তৈরি করে অনেকগুলো যৌগিক কালার তৈরি করা হয়, পার্পেল কালার, তারপর আরো যত ধরনের কালার আছে, কালারের তো শত শত নাম। তো বিভিন্ন কালার কিন্তু এই তিনটা কালার থেকেই তৈরি করা হয়, তার মানে বিভিন্ন কালারের সংমিশ্রণে নতুন নতুন কালারের অনুভূতি তৈরি হয়। বাট বেসিক কালার হচ্ছে 7টা, বেনিয়া সহ কলা, যেটা আর কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, লাল, কমলা লাল, ঠিক আছে। তো সেই অর্থে আমরা সাদা আলোটাকে কি বলতে পারি, সবগুলো আলোর সংমিশ্রণ, অথবা বর্ণহীনও বলতে পারি, যা নির্দিষ্ট কোনো এই সাতটা কালারের মধ্যে কোনো কালার আমাদের আসতেছে না, সেই অর্থে এটাকে আমরা বর্ণহীনও বলতে পারি। বাট সবগুলো কালারের মিশ্রণ বলাটাই বেটার, যেহেতু আমরা কি বলবো, একটু কালার নিয়ে যারা পড়াশোনা করো তারা সহজেই বুঝতে পারবো যে দুইটা কালার, দুইটা, তিনটা বা 4টা কালার মিলে কি হয়, নতুন নতুন অনেকগুলো কালার তৈরি হয়। সেক্ষেত্রে 7টা কালার মিলে একটা নতুন কালার সাদা তৈরি হয়েছে, এটা বলতে অসুবিধা কোথায়, এটাকে কেন আমরা বর্ণহীন বলবো, তাই না? তো সাদা আলোকে আমরা বর্ণহীন বলবো নাকি সবগুলা বর্ণের সংমিশ্রণ বলবো, সেটার চেয়ে জরুরি বিষয়টা হচ্ছে সাদা আলো জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে। সাদা আলো মানে হচ্ছে ওখান থেকে সবগুলো আলো কি হচ্ছে প্রতিফলিত হয়ে আমাদের মস্তিষ্কে পৌঁছাচ্ছে। এখন এটাকে আমরা কেউ বর্ণহীনতা বলতে পারি, কেউ সাদা বলতে পারি, আবার যদি সাদা না বলে ইংরেজরা তো আবার হোয়াইট বলে, তাই না? আচ্ছা যাই হোক, এগুলো তো আলাদা জিনিস, কিন্তু মেইন যে ঘটনাটা এখানে ঘটে সেটা আমাদের বুঝলেই হবে। ওকে, এবার মনে করো, এবার আমরা একটা বস্তুকে, এই যে বস্তুটা, এই বস্তুটাকে আমরা কেমন দেখতেছি, আমি যদি এখান থেকে একটা সবুজ কালার নেই, কি নেই, সবুজ মার্কার নেই, এই মার্কার, আচ্ছা মার্কার হলুদ আসছে, হলুদই দেই। তো এটা এটা কেমন কালার হলো, দেখো আমি কিন্তু হলুদ কালার দিয়েছি, হলুদ, এবং আমার যে এখানে ইয়া আছে, এই যে ব্ল্যাকবোর্ডে যে কালারটা আছে, এটা কিন্তু কালো না, কালো এবং ইয়ার একটা কেমন একটা কালার, কালো না, কালো সবুজের মিশ্রণ একটা কালার, ঠিক সবুজও না, এই কালারের নামও আমি জানি না, বাট এইটা একটা কালার। আর আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কি আমি দিয়েছি, হলুদ কালার। এই দুইটা কালার মিলে দেখো একটা নতুন কালার তৈরি হয়েছে, এটা কুচকুচে কালো না, আবার বেগুনি টাইপের, কালো বেগুনির, মানে বেগুনি বলতে পারি যে কালোর পরিমাণ বেশি, বেগুনির পরিমাণ কম, এই ধরনের একটা নতুন কালার তৈরি হয়েছে, ঠিক আছে। তো তো এই জিনিসটাকে যদি আমরা তাহলে অন্য একটা কালার নেই, আমরা লাল কালার নেই, ঠিক আছে। লালকে এটার উপর আবার লালকে, এই যে লাল দেখাচ্ছে না, আচ্ছা আমি তাহলে এখানে একটুখানি চেঞ্জ করে দেই, ঠিক আছে, ডিজাইনটাকে আমি চেঞ্জ করে দেই, পেস্ট কালারকে সাদা করে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে দেখো এবার, ওকে। তো এইখানে দেখো এই জিনিসটা হচ্ছে কালো, আর এটা হচ্ছে হলুদ, ঠিক আছে। তো এখন আমি এই জিনিসটাকে কি দেখতেছি, এটাকে দেখতেছি লাল, দেখতেছি এটাকে দেখতেছি আমি লাল, আর এই অংশটাকে আমরা দেখতেছি কি হলুদ, ঠিক আছে। আর আর পুরো স্ক্রিনটা তো তোমরা কেমন দেখতেছো,
সাদা দেখতেছো, আর আমার কলমের যে লেখাটা সেটাও তো আর একটা কালার। ঠিক আছে, এটা কি কালার আসলে? নীল কালারের কাছাকাছি। আচ্ছা যাই হোক, যে কালারই হোক। তো এখন তোমরা এইখানে দেখো যে এই যে লাল, এই লাল থেকে তার মানে এই যখন এখান থেকে, তার মানে এখান থেকে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আসতেছে? তোমাদের যে ঘরে সাদা লাইটটা আছে সেই লাইটটি থেকে সাদা আলো গিয়ে কোথায় পড়তেছে? এর উপর গিয়ে পড়তেছে, অর্থাৎ সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে পড়তেছে। এখন এখান থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে এবং আমরা সেটাকে লাল দেখতেছি। তার মানে এই বস্তুটা থেকে, এই অংশটা থেকে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমাদের চোখে পৌঁছাচ্ছে? ডেফিনেটলি লাল, যেটা অর্থাৎ 700 ন্যানোমিটারের কাছাকাছি যে আলো তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা আছে সেটাই শুধু আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, এই জন্য আমরা এটাকে লাল দেখতেছি। তার মানে আমরা বলতে পারি যে এই বস্তুটার মধ্যে কোন কোন কালার রয়ে গেল আর কোন কোন কালার ওখান থেকে বের হয়ে আসলো। তাহলে আমরা এখান থেকে দুইটা অংশ, দুইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে কি, আমরা বলতে পারি যে সবগুলো আলো এই বস্তুর মধ্যে পড়ছে, পড়ার পর এখান থেকে শুধুমাত্র লাল আলোটা কি হয়েছে? বের হয়ে আমাদের চোখে আসছে, এই জন্য আমরা বস্তুটাকে লাল দেখতেছি। কিন্তু ওই বস্তুর মধ্যে আসলে আছে কি? এই বস্তুটার মধ্যে লাল আলোটা নাই, বাকি সব আলোই কি আছে? ওই বস্তুর মধ্যে আছে। তার মানে আমরা বলতে পারি কি, তাহলে লাল আলোটা মূলত কি? লাল আলোটা হচ্ছে যে বস্তু লাল সেই বস্তুর মধ্যে কোন কোন কালারের তরঙ্গ দৈর্ঘ্য আছে, লাল বাদে বাকি সব তরঙ্গ দৈর্ঘ্যের আলো ও শোষণ করে নিছে, ওর মধ্যে আছে। আর শুধু লালটা সে কি করে দিছে? বের করে দিয়েছে। অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাই তার ভিতরে নাই, বাকিগুলো আছে। তাহলে বস্তুর স্পেসিফিক, তাহলে বস্তুর কালারটা কি? আমি যদি বলি বস্তুর প্রকৃত কালার কি, লাল বাদে বাকিগুলো, না, আমরা আসলে ওইটা বলবো না। কেন? তার কারণ আমরা কালার বলতে ওই বস্তুর মধ্যে কোন কোন কালার শোষিত হয়েছে সেটা বুঝি না। কালারের অর্থে একটা বস্তু কোন কোন কালার শোষণ করে নিছে সেই অর্থে কালার কথাটা ব্যবহার হয় না, বরং কালার কথাটা ব্যবহার হয় ওই বস্তু থেকে কোন কোন আলো এসে আমাদের চোখে পৌঁছাচ্ছে ওইটাই কালার অর্থে ব্যবহার হয়। তার মানে আমরা বস্তুর কালার লাল হিসেবেই ধরবো। বাট আমরা আর একটা সেন্সে এইভাবে বলতেই পারি যে বস্তুটাতে লাল আলো বাদে, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাদে বাকি সমস্ত আলোর তরঙ্গ দৈর্ঘ্য উপস্থিত আছে। সেই অর্থে অনেকে বলার চেষ্টা করে যে আমরা যে বস্তুটাকে লাল দেখি ওই বস্তু আসলে কি লাল বাদে বাকি সব রং ধারণ করে। ঠিক আছে, ওটা একটা ব্যাখ্যা, ওটা হইতেই পারে। বাট রঙের যে ধারণা, রং কথার যে অর্থ, এইটাতে কিন্তু আমরা এটাই বুঝি যে একটা বস্তু থেকে যে আলোটা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে ওটাই হচ্ছে তার রং। ওকে, একইভাবে এই বস্তুটা যে হলুদ, তার মানে এখান থেকে তোমাদের রুমের লাইটে যে সাদা আলো আছে সেখান থেকে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো এখানে পৌঁছাচ্ছে, শুধুমাত্র হলুদ যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাই কি হচ্ছে ওখান থেকে বের হয়ে আসতেছে, আর বাকি তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি, বাকি তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো এটার মধ্যে রয়ে যাচ্ছে, এই জন্য আমরা সেটাকে কি দেখতেছি? হলুদ দেখতেছি। এখন কথা হচ্ছে, যদি এই রকম হয় যে এই যে হলুদ, এই হলুদের উপর যদি আমি লাল দেই, দেখি তো হলুদের উপর লাল দিলে কি হয়? ও, এখানে সমস্যা আছে। তার কারণ এখানে আলো, এখানে কালার আসলে হলুদের উপর লাল দিলে লাল নিয়ে নিচ্ছে আর কি। যাই হোক, এইভাবে বোঝা যাবে না। আমি যদি সবুজ দেখি, সবুজ দেই, লালের উপর সবুজ দেই, তাহলে কি হয়? লালের উপর যদি সবুজ দেই, এই তাহলে দেখো কালো হয়ে গেল। দেখো লালের উপর সবুজ দিলাম, তাহলে দেখো কিন্তু কালো হয়ে গেল। তাহলে এখানে কেন এটা হইলো? তো মূলত যেগুলো হচ্ছে তোমার বেসিক কালার, সেই কালারগুলো সাধারণত মানে এইখানে কি হচ্ছে, যখন আমি লালের উপর সবুজ দিলাম তখন কি হইল? আমার লাইটের সমস্ত আলো কি হয়েছে? এইখানে গিয়ে পড়ছে। তো এখানে কিন্তু এই তাহলে মানে এই অংশটাতে কি কি আছে? লাল এবং সবুজ দুইটা জিনিসে আছে। এরা কি করছে তাহলে? এই লাল অংশটা কি করছে? শুধুমাত্র লালটাকে কি করবে? প্রতিফলিত করে বাকিগুলোকে শোষণ করবে। আর সবুজটা কি করবে? সবুজটাকে প্রতিফলিত করবে, লালটাকে শোষণ করে নেবে। কিন্তু এইখানে তো লাল সবুজ দুটাই আছে, তাহলে কি করবে? সবুজ, এই লাল কি করবে? সবুজটাকে শোষণ করে নেবে, লাল বাদে সবুজ সহ বাকিগুলো শোষণ করে নেবে। আর সবুজ কালারটা কি করবে? লাল বাদে সবুজ বাদে বাকিগুলোকে শোষণ করে নেবে। তার মানে এরা দুইজনে মিলে লালকেও শোষণ করলো, সবুজকেও শোষণ করে নিল। তাহলে
তাহলে তার মানে এই জায়গা থেকে আসলে কি হলো না, কোনো ধরনের কালারই বের হইলো না, এই জন্য এই দুইটা মিলে কি হচ্ছে, কালো দেখাচ্ছে। এই জন্য এই দুইটা মিলে কি দেখাচ্ছে, কালো দেখাচ্ছে। অর্থাৎ লাল কি করছে, সবুজকে শোষণ করে নিছে, সবুজ সহ বাকিগুলো শোষণ করে নিছে, আর সবুজ আলোটা কি করছে, লাল সহ বাকিগুলোকে শোষণ করে নিছে। তার মানে লালও শোষিত হয়েছে, সবুজও শোষিত হয়েছে। এই জন্য এখানে কি হয়েছে, আমরা এটাকে কালো দেখতেছি। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এরপর তো আচ্ছা ঠিক আছে। তো এরপর যদি আমরা এই যে পরের অংশে চলে যাই, তো এই জন্য বলতেছে লাল আলো, একটা হচ্ছে কি লাল আলো, আলোটা হচ্ছে কি লাল, ঠিক আছে, আর সবুজ জিনিস, তাহলে জিনিসটা হচ্ছে কি সবুজ। তো আরেকটু সবুজের মধ্যে লাল দিলে ওটা তো দেখাইলাম আমি, তাহলে কি করবে, সবুজটা ওই লালকে শোষণ করে নেবে, তাহলে সেটাকে কি দেখাবে, কালো দেখাবে। তো সবুজ আলোর মধ্যে যদি একটা সবুজ জিনিস দেই, তাহলে সেটা সবুজই দেখাবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো। তো লাল লাল আলোতে সবুজ জিনিস কি দেখাবে, কালো দেখাবে। অর্থাৎ লাল, এই সবসময় খালি লাল আসতেছে, তো লাল প্লাস সবুজ সমান কি কালো। এখানে দুইটাই আবার ভিন্ন ভিন্ন কালার তৈরি হয়, ভিন্ন ভিন্ন কালারও আলাদা আলাদা কালার মিলে কি হয়, আলাদা আলাদা কালার তৈরি হয়, নতুন নতুন কালার তৈরি হয়, এভাবে তৈরি হয়। বাট যে মৌলিক যে কালারগুলো আছে এগুলোর যে কোনো একটার সাথে আরেকটা যুক্ত করলে সেগুলো কালোই হয়। কেন, তার কারণ ওরা একটা আরেকটাকে শোষণ করে নেয়, ফলে সেখানে কোনো কালার থাকে না, এই জন্য সেটা কি দেখায়, কালো দেখায়। ঠিক আছে, ওকে। তো ও আর একটা জিনিস যেটা আমি আলোচনা করলাম না, সেটা হচ্ছে তাহলে একটা বস্তুকে আমরা কালো কখন দেখি। তো কালো দেখি আমরা কি, ওই যে বললাম যখন ওখান থেকে একটা জিনিসকে আমরা কালো দেখি তখনই যখন ওখান থেকে কোনো ধরনের রং আমাদের চোখে এসে পৌঁছায় না। অর্থাৎ 400 থেকে 700 ন্যানোমিটারের যত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আছে সে কি করে, সবগুলো তরঙ্গ দৈর্ঘ্যের আলোকেই শোষণ করে নেয়। এই রকম বস্তুকে আমরা বলতেছি কি কালো। তাহলে এখন যদি আমি বলি, তাহলে কালো বস্তুর মধ্যে আসলে আছে কোন কালারটা, কালো বস্তুর মধ্যে আসলে কোন কালারটা আছে, এটা হচ্ছে কি কালো। ঠিক আছে, কালো বস্তুর মধ্যে তাহলে কি কালার আছে, তাহলে কালো বস্তুর মধ্যে আসলে কোনো কালারই নাই, নাকি অন্য, এটা আছে কালো। তাহলে এখান থেকে কোনো কালার আমাদের চোখে এসে পৌঁছায় নাই, কোনো কালার আমাদের চোখে এসে পৌঁছায় নাই, এই জন্য সেটাকে আমরা কি দেখতেছি, কালো দেখতেছি। তাহলে তাহলে এর মধ্যে কি আছে, সমস্ত কালারের তরঙ্গ দৈর্ঘ্য আছে, 700 থেকে 700 পর্যন্ত সব তরঙ্গ দৈর্ঘ্যের কালার কালো বস্তুর মধ্যে আছে। তাহলে ওই অর্থে আমরা বলতে পারি কি কালো বস্তুই আসলে কি সবচেয়ে বড় রঙিন বস্তু। তার মানে কালো বস্তুর মধ্যে কি আছে, সমস্ত রং উপস্থিত আছে। কিন্তু আমরা রং বলতে আসলে একটা বস্তুর মধ্যে কোন কোন কালার শোষিত আছে সেটা আমরা বুঝি না। রং বলতে বোঝায় ওই বস্তু থেকে কোন কোন কালার বের হয়ে আসতেছে, এটাকেই আমরা মানে রঙের যে ব্যবহারিক অর্থ সেটা হচ্ছে বস্তু থেকে কোন কোন কালার বের হয়ে আসতেছে সেটা। এই জন্য আমরা যদি বলি যে কালোটাই আসলে সবচেয়ে মানে প্রকৃতপক্ষে কালোটাই রঙিন বস্তু আর সাদাটা হচ্ছে বর্ণহীন বস্তু, তাহলে এটা হবে কি রং কথা। অর্থাৎ তার কারণ কালার কথার যে ব্যবহারিক অর্থ সেই অর্থটা কি হয়ে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা ভিন্ন এক্সপ্লানেশনের খাতিরে ওইভাবে বলতেই পারি বোঝার খাতিরে। বাট কালার শব্দের যে ব্যবহারিক অর্থ সেই ব্যবহারিক অর্থে যদি আমরা কালো বস্তুকে রঙিন বলি যে ওখানে সব রং আছে, তাই মানে প্রকৃতপক্ষে কালো বস্তুটাই আসলে সব রং ধারণ করে আর সাদা বস্তুটাই কোনো রং ধারণ করে না, তাহলে সেটা ব্যাখ্যার খাতিরে বলা যেতে পারে। বাট কালারের যে ব্যবহারিক মিনিং সেই মিনিং এর সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ না। ঠিক আছে, ওকে। এরপর দেখো মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠে প্রতিফলন। আয়না কিংবা আয়নার মতো মসৃণ পৃষ্ঠে আলোর সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলনের পরেও সমান্তরাল থাকে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা রশ্মি প্রতিফলনের সূত্র মেনে আপাতন কোণের সমান প্রতিফলন কোণে প্রতিফলিত হয়। পৃষ্ঠটি যদি মসৃণ না হয় তাহলে প্রত্যেকটা রশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে, কিন্তু এক এক অংশের পৃষ্ঠ এক এক কোণে থাকে বলে প্রতিফলনের পর আলোক রশ্মিগুলো ভিন্ন ভিন্ন কোণে প্রতিফলিত হয়।
তখন প্রতিফলনের পর আর আলোক রশ্মিগুলো সমান্তরাল না থেকে তার দিকে ছড়িয়ে পড়ে, এই ধরনের প্রতিফলনকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আমরা একটু ছবি এঁকে দেখাইতে চাই যে ব্যাপ্ত প্রতিফলন এবং নিয়মিত প্রতিফলন জিনিসটা কি, তাহলে মনে করো যে এটা একটা মসৃণ কি তল। তো এইখানে যদি অনেকগুলো আলো, আমি বেশি আলো দেখাবো না, মাত্র কয়েকটা আলোক রশ্মি দেখাবো। ঠিক আছে, 2টা আর 3টা আলোক রশ্মি আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই আলোক রশ্মিগুলো সমান্তরাল আলোক রশ্মি, অর্থাৎ 3টা সমান্তরাল আলোক রশ্মি এই মসৃণ পৃষ্ঠে আপতিত হইল। ঠিক আছে, তাহলে এখানে অভিলম্ব হবে এটা, তাই না? এখানে অভিলম্ব হবে এটা, তাই কিনা? আর এখানে অভিলম্ব হবে এটা। তাহলে প্রত্যেকের আপতন কোণ কি? সমান। প্রত্যেকের আপতন কোণ এখানে সমান। ওকে, তাহলে প্রতিফলন কোণও কি হবে? সমান হবে। তাহলে এগুলো যাবার সময়ও কি হবে? সমান্তরালেই যাবে। আপতন কোণ যত হবে প্রতিফলন কোণও তত হবে, এবং তারা কি হবে? সমান্তরালে যাবে। অর্থাৎ তারা আসছেও সমান্তরালে, গেছেও সমান্তরালে, অর্থাৎ আসছেও সমান্তরালে, গেছেও সমান্তরালে। অর্থাৎ এইরকম একটা পৃষ্ঠে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে সমান্তরাল হিসেবেই যাবে। কিন্তু যদি এইরকম একটা বাঁকা পৃষ্ঠ হয়, এইরকম একটা বাঁকা পৃষ্ঠ হয়, তাহলে সেইখানে মনে করো যে, তো এইখানে একটা আলো পড়ছে। ঠিক আছে, এইখানে একটা আলোক রশ্মি পড়ছে, ওই ওরই সমান্তরাল আর একটা আলোক রশ্মি এখানে পড়ছে। ঠিক আছে, তো আর তার সমানই একটা আলোক রশ্মি কোথায় পড়ছে? এইখানে পড়ছে। ঠিক আছে, তো এখন যদি আমরা প্রত্যেকটা জায়গায় দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা আলোক রশ্মি সমান্তরাল ভাবেই কি এই বাঁকা পৃষ্ঠটার উপর পড়ছে। কিন্তু আমরা যদি বলি যে এইখানে বিভেদ তলটা কেমন, এইখানে বিভেদ তলটা কিন্তু এইরকম। বিভেদ তল মানে এখানে স্পর্শ রাখতে হবে, এটা হচ্ছে এখানে বিভেদ তল। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আলোটা প্রায় লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়ছে। ঠিক আছে, এটাকে যদি বোঝার সুবিধাতে একটু আমরা বাঁকা করে দিতাম তাহলে সুবিধা হইতো। ঠিক আছে, তো এইখানে তখন আবার সমান্তরাল থাকতেছে না, তখন আবার কি থাকতেছে না? সমান্তরাল থাকতেছে না। সমান্তরাল করেই আঁকি। আর ঠিক আছে, তো এইখানে তলটা হবে তোমার কেমন? এইরকম। আচ্ছা, তাহলে এইখানে এটাই কিন্তু কি, তাহলে আলোটা কি হয়েছে? লম্ব বরাবরই পড়ছে এখানে। তাহলে আমরা এটা তোমাদের হয়তো বলা হয় নাই কোনো, এটা হচ্ছে বিভেদ তল। এখানে প্রত্যেক জায়গায় বিভেদ তল হবে, তার স্পর্শকের ওই জায়গায় স্পর্শ রাখলে তার বিভেদ তল পাওয়া যাবে। তাহলে এখানে অভিলম্বটাও কি হবে? সেম ভাবে হবে, অভিলম্বটা কিন্তু ওই দিকেই হবে, তার মানে আলো এই দিক দিয়েই ফিরে যাবে। আচ্ছা, এরপর যদি এইখানে আমরা বিভেদ তল কল্পনা করি, এখানে বিভেদ তল কিন্তু এর স্পর্শক বরাবর হবে। ঠিক আছে, এটা হবে তার বিভেদ তল। তো এখানে অভিলম্ব কোনটা হবে? এখানে অভিলম্ব হবে এইটা। ঠিক আছে, এখানে হচ্ছে এটা অভিলম্ব। তাহলে আপতন কোণ কোনটা? এটা হচ্ছে আপতন কোণ। তাহলে এর সমান করে প্রতিফলন কোণ হবে কোনটা? এইটা। তাহলে আলোটা যাবে কোন দিকে? এই দিকে যাবে। ওকে, আচ্ছা, এরপর এইখানে যদি আমরা একটা কি করি, সমতল আঁকি, তাহলে এখানে মোটামুটি এটা হচ্ছে বিভেদ তল, আর অভিলম্ব হচ্ছে কোনটা? এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে আপতন কোণ। তাহলে আপতন কোণের সমান করে যদি আমরা কি করি, আলোর প্রতিফলন কোণ আঁকি, তাহলে এই আলোটা প্রতিফলিত হবে কোন দিকে? এই বরাবর। তাহলে এইখানে দেখো তো 3টা আলো 3 দিক দিয়ে প্রতিফলিত হইলো। একটা গেল, এটা তো এই তলের উপর খারাপ হয়ে পড়ছে, এই জন্য সে এই দিক দিয়ে ফিরে গেছে। আর এটা এই তলে পড়ছে, তাই এটা কি হয়েছে? এই দিকে গেছে। আর এটা গেছে কি? এই দিকে। তার মানে যখন একটা আঁকা বাঁকা তলে অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মি পড়ে, তাহলে প্রত্যেকটার জন্য বিভেদ তলের অ্যারেঞ্জমেন্ট কি হয়? অ্যালাইনমেন্ট ভিন্ন ভিন্ন হয়। ফলে প্রত্যেকের আপতন কোণ ভিন্ন ভিন্ন হয়, এবং আপতন কোণের অ্যালাইনমেন্টটাও ভিন্ন ভিন্ন হয়। ফলে তোমার প্রতিফলনের যে সূত্র, সেই প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন এই প্রতিফলন কোণের মানটা আপতন কোণের মতো রাখতে গিয়ে এক একটা আলোকে এক এক দিকে বেঁকে যেতে হয়। ফলে এইখানে যে প্রতিফলিত যে রশ্মিগুলো আছে, প্রতিফলিত রশ্মিগুলো আর সমান্তরাল থাকে না, যদিও আপতিত রশ্মিগুলো কি ছিল? সমান্তরাল ছিল। তাহলে এখানে সমান্তরাল ভাবে অনেকগুলো আলোক রশ্মি আপতিত হলেও প্রতিফলনের পর সেগুলো আর কি থাকতেছে না,
সমান্তরাল থাকতেছে না। তো বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে এটা হচ্ছে। তো এই ধরনের যে দুই ধরনের প্রতিফলন আমরা দেখলাম, তাহলে যেটা সমান্তরাল পৃষ্ঠ, সাধারণত এরকম একটা সমান্তরাল এবং মসৃণ পৃষ্ঠ, মসৃণ পৃষ্ঠে এরকম নিয়মিত প্রতিফলন ঘটে। অর্থাৎ নিয়মিত প্রতিফলন কোনটা? যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল হিসেবেই চলে যায়, প্রথম মাধ্যমে ফিরে যায়, তাহলে সেটি হচ্ছে নিয়মিত প্রতিফলন। তো শুধুমাত্র এইটাই নিয়মিত প্রতিফলন না, নিয়মিত প্রতিফলনের আরো দুইটা টাইপ আছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। আর ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে কি, যদি কোনো এইরকম আঁকা বাঁকা তলে, উঁচু নিচু তলে, অমসৃণ তলে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পর সেগুলো ভিন্ন ভিন্ন দিকে তোমার প্রতিফলিত হয়, সেটাকে বলা হয় ব্যাপ্ত প্রতিফলন। সাধারণত আমরা সূর্যের আলো যখন একটা বস্তুর উপর পড়ে, ওই বস্তুটাকে আমরা চতুর্দিক থেকে দেখতে পাই। তার কারণ আমরা যে বস্তুগুলো দেখি জেনারেলি, ওই বস্তুগুলো অমসৃণ হয় এবং সূর্যের আলো সেখানে পড়ার পর বিভিন্ন দিকে ব্যাপ্ত প্রতিফলনের ফলে ছড়িয়ে যায়। এই জন্য বস্তুটাকে আমরা এখান থেকেও দেখি, এখান থেকেও দেখি, সব জায়গা থেকেই আমরা এখান থেকেও দেখতে পাই, এখান থেকেও দেখতে পাই, এখান থেকেও দেখতে পাই, এখান থেকেও দেখতে পাই। যদিও আলো পড়তেছে এক জায়গা থেকে, যদিও আলো আসতেছে এক জায়গা থেকে, কিন্তু বস্তুটাকে আমরা চতুর্দিক থেকেই দেখতে পাই। হ্যাঁ, পিছন থেকে দেখতে পাই না, কিন্তু এই বড় একটা জায়গা জুড়ে কি বস্তুটাকে আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? তার কারণ সূর্যের আলো সমান্তরালই ওই বস্তুগুলোর উপর পড়লেও সমস্ত বস্তুই মোটামুটি অমসৃণ হয়, আলোগুলো অনেক দিকে কি হয়, ব্যাপ্ত প্রতিফলনের ফলে চতুর্দিকে ছড়িয়ে যায়। এই জন্য ওই বস্তুটাকে আমরা প্রায় 360 ডিগ্রি বা অ্যাটলিস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখতে পাই। ঠিক আছে। আর আয়নার ক্ষেত্রে শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় না দাঁড়ালে, আয়না যেহেতু সমান্তরাল, এই জন্য এখান থেকে যদি আলো আসে, তুমি এইটাকে এই আয়নার যে প্রতিফলন, এটা নির্দিষ্ট জায়গায় না দাঁড়ালে দেখতে পাবে না। এইখানে যদি কেউ দাঁড়ায়, তাহলে এই আয়না থেকে এই যে আলো আসলে এটা সে দেখতে পাবে না। হ্যাঁ, আয়নাটাকে দেখতে পাবে, সেটা সূর্যের আলোর কারণে দেখতে পাবে, কিন্তু এই যে আলোর সোর্স আছে সূর্যটাকে স্পেসিফিক, এই আয়নার মধ্যে এখানে দাঁড়াইলে কেউ দেখতে পাবে না, বরং এইখানে দাঁড়াইলেই দেখতে পাবে। অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা থেকেই শুধু দেখা যাবে, তখন এখানে আলোগুলো বিক্ষিপ্ত হয়ে প্রতিফলিত হয় না। আর এখানে কি হয়, একটা নির্দিষ্ট ইয়াতে প্রতিফলিত, বিক্ষিপ্ত হয়ে প্রতিফলিত হয়। এই জন্য এটা চতুর্দিক থেকে আমরা জেনারেলি একটা বস্তুকে দেখতে পাই। ঠিক আছে। এরপর দেখো আয়না বা দর্পণ, এটা কি জিনিস? আমরা সবাই আয়না বা দর্পণ দেখেছি। আয়নায় নিয়মিত প্রতিফলনের কারণে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। আয়না তৈরি করার জন্য কাচের পেছনে প্রতিফলনের উপযোগী ধাতুর প্রলেপ দেওয়া হয়। অর্থাৎ যে কাঁচগুলো সাধারণত আমরা দেখি স্বচ্ছ, এই কাঁচগুলোর পেছনেই যদি প্রতিসরণ ঘটে না, এইরকম বস্তু লাগিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রতিফলিত হয় এরকম বস্তু, এই সাধারণ কাঁচগুলোর পেছনে সাধারণত সিলভারের প্রলেপ দেওয়া হয় জেনারেলি। তো তাহলে এটা এই সাধারণ যে স্বচ্ছ আয়নাটা আছে, সেটাই কাঁচটা আছে, সেই স্বচ্ছ কাঁচটাই পরবর্তীতে আয়নায় রূপান্তরিত হয়। তো কাঁচের সামনের পৃষ্ঠ থেকে 4% আলো প্রতিফলিত হলেও কাঁচের পেছনের পৃষ্ঠ থেকে প্রায় পুরো আলোটাই প্রতিফলিত হয় বলে সেটি মূল প্রতিবিম্ব তৈরি করে। তাহলে আমরা জেনারেলি যে আয়নাগুলো দেখি, এই আয়নাগুলো কেমন থাকে? আয়নাগুলো মোটামুটি একটু পুরু থাকে। ঠিক আছে। এই আয়নাগুলোর পিছনে দেখবা, পিছনে তোমাদের এক ধরনের সাদা প্রলেপ বা অনেক সময় হালকা হলুদ প্রলেপ কি দেখতে পাওয়া যায়। এটা সিলভারের প্রলেপ হয়, বা আর সিলভারের সাথে অন্য কোনো পদার্থ মিশিয়ে একটা যৌগিক পদার্থ তৈরি মিশ্রণ এখানে প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে। তো আলো মেনলি প্রতিফলিত হয় কোথায়? আমরা যখন কোনো একটা বস্তুর ছবি দেখি, তো আয়নার যে সামনের অংশটা আছে, এখান থেকে মূলত আলো প্রতিফলিত হয় না, এখান থেকে মাত্র 4% আলো প্রতিফলিত হয়। কিন্তু এই আলোটা ভেদ করে যখন এই পৃষ্ঠে যায়, এই পৃষ্ঠেই মূলত কি হয়, প্রায় সমস্ত আলো প্রতিফলিত হয়। ফলে বিম্ব তৈরি করতে আয়নার সামনের অংশ না, বরং আয়নার পিছনের অংশ ভূমিকা রাখে। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে আয়নার একটা নির্দিষ্ট পুরুত্ব আছে, তো আয়নার সামনের অংশটা স্বচ্ছ হিসেবেই থাকে, ওখান থেকে আলো ভেদ করে এখানে যায়। কিন্তু যখন এইখানে আসে, এইখানে যে আয়নার পিছনে যে পদার্থটা লাগানো আছে, যেটাকে আমরা জেনারেলি পারা বলি, ঠিক আছে, তো এই পারাটাতেই মূলত কি হয়, আলোর প্রায় 95 থেকে 100% বা 98-9% আলো প্রতিফলিত হয়। ওকে। তো মূলত বিম্ব তৈরি করে কে? এই যে পারাটাই মূলত বিম্ব তৈরি করে। টেলিস্কোপ বা অন্য অপটিক্যাল যন্ত্রে যখন মূল প্রতিবিম্বটি খুব গুরুত্বপূর্ণ হয়,
তখন কাচের উপরেই রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, যেন হালকা 4% আরেকটি 96%, একটা হচ্ছে 4% আরেকটি 96% স্পষ্ট, এরকম দুটি প্রতিবিম্ব তৈরি না হয়ে 100% স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে আমরা সাধারণত যে বিম্বগুলো দেখি ওখানে দুইটা বিম্ব তৈরি হয়, একটা 4% অস্বচ্ছ, ওটা আমরা খালি চোখে ভাবে দেখতে পারি না, আর একটা হচ্ছে 96%। এই রূপায় সাধারণত কত হয়, 96 পাড়াতে 96% আলোর প্রতিফলন হয়। কিন্তু যেগুলো সূক্ষ্ম অতি সূক্ষ্ম হিসাবের জন্য যে আয়নাগুলো তৈরি করা হয়, লুকিং গ্লাস না, বাট তোমার দূরত্ব পরিমাপের জন্য বা টেলিস্কোপ বা অন্যান্য যেগুলো যন্ত্র আছে, যেগুলো বিভিন্ন ধরনের গবেষণার কাজে ব্যবহার করা হয়, সেগুলোর ক্ষেত্রে জেনারেলি এই পাড়াটা পিছনের পৃষ্ঠে না দিয়ে বরং সামনের পৃষ্ঠেই দেওয়া হয়। ঠিক আছে, বরং সামনের পৃষ্ঠেই দেওয়া হয়। ফলে কি হয়, পুরো প্রতিফলনটা কোথায়, একটা পৃষ্ঠ থেকেই হয়। আলো যেহেতু এই দিকে আছে, তাহলে এখান থেকেই প্রায় 100%, অর্থাৎ 96% যেটা এখান থেকেই পাওয়া যায়, আর 4% যেটা অস্বচ্ছ অংশের জন্য ওটা থেকে তো আর পাওয়া যায় না। ঠিক আছে, ওকে। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও। ও যেটা বললাম, ও নর্মালি তো আয়নাটা 4% প্রতিফলন করতোই। নর্মালি যে কাছের এই পৃষ্ঠটা আছে, সে কি করতো, 4% প্রতিফলন তো এমনিই করে, আর এখানে পাড়া লাগানোর ফলে এই পাড়াটা কত করে, 96%। ফলে মোট 100% প্রতিফলন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখন যদি আমি কোশ্চেন করি যে তাহলে একটা আয়নার পিছনের দিকে পাড়া লাগাইলে সেটা থেকে বেশি ভালো প্রতিবিম্ব পাওয়া যাবে, নাকি আয়নার সামনের অংশে তোমার পাড়া লাগাইলে ভালো প্রতিফলন পাওয়া যাবে? ডেফিনেটলি আয়নার সামনের অংশে আলো, সামনের অংশে যদি পাড়া লাগানো হয় তাহলে সেখান থেকে বেশি স্পষ্ট প্রতিবিম্ব পাওয়া যাবে। তো তুমি যখন আয়নার সামনে দাঁড়াও তখন তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও। তুমি আয়নার যতটুকু সামনে আসো তোমার মনে হবে প্রতিবিম্বটি বুঝি ঠিক ততটুকু পেছনে আছে। 8.08 চিত্রে দেখানো হয়েছে এক্স হচ্ছে একটি বস্তু যেখান থেকে 3টি রশ্মি এ বি আয়নায় প্রতিফলিত হয়েছে, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। প্রতিফলিত রশ্মিগুলোকে আমরা যদি আয়নার পেছনে বাড়িয়ে দিই তাহলে মনে হবে সবগুলো এক্স প্রাইম, অর্থাৎ এক্স প্রাইম নামক একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়েছে। এই বিন্দুটি হচ্ছে এক্স বস্তুটির প্রতিবিম্ব। সত্যিকার বস্তুতে একটা বিম্ব না থেকে অনেকগুলো বিন্দু থাকে, একটা বিন্দু থাকে না, অনেকগুলো বিন্দু থাকে, এবং প্রতিটি বিন্দুর একটা করে প্রতিবিম্ব হয়ে সবগুলো প্রতিবিম্ব মিলে পূর্ণ বস্তু তৈরি হয়। আমরা যদি জ্যামিতি ব্যবহার করে প্রতিটি প্রতিবিম্বের অবস্থান দেখাতে চাই তাহলে কমপক্ষে দুটি রশ্মি আঁকতে হবে। তাহলে এই জিনিসটা রশ্মি চিত্রের জন্য খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমরা যখন রশ্মি চিত্র দিয়ে একটা বিম্ব দেখাবো তখন অ্যাটলিস্ট কয়টা, প্রত্যেকটা বিন্দু থেকে কয়টা রশ্মি আঁকতে হবে, প্রত্যেকটা বিন্দু থেকে অ্যাটলিস্ট দুটি করে রশ্মি আঁকতে হবে। প্রত্যেকটা বিন্দু থেকেই অ্যাটলিস্ট দুইটা করে রশ্মি আঁকতে হবে, তাহলে আমরা রশ্মি চিত্রে একটা প্রতিবিম্বের অবস্থান দেখতে পাবো। চিত্রটা আঁকা অনেক সহজ হয় যদি আমরা সোজা লম্বভাবে যাওয়া রশ্মিটিকে এক্স পি একটি রশ্মি হিসেবে নেই, এবং চিত্রে যেভাবে দেখানো হয়েছে সেভাবে তার সাথে অন্য যে কোনো একটা রশ্মিকে এক্স ও নেই, তাহলে ও পি এক্স এবং ও পি এক্স প্রাইম ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ এক্স পি সমান এক্স প্রাইম পি, তার মানে হচ্ছে এক্স বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে এক্স প্রাইম। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে দেখিয়েছে দেখো। তো এইটা হচ্ছে তোমার কি এক্স বিন্দু, এইটা হচ্ছে কি এক্স বিন্দু। তো এই বিন্দুটার প্রতিবিম্ব আমরা তৈরি করতে চাই। ঠিক আছে, তো আমি যদি এইখানে যাই, আমরা কি করতে, এটা হচ্ছে আয়না, মনে করো এটা হচ্ছে কি আয়না। আয়না সাধারণত একটু মোটা হয় কিন্তু আমরা এটাকে কি একটা সরল রেখা হিসেবে দেখবো। এটা হচ্ছে একটা আয়না। তো আমরা এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার প্রতিবিম্ব ঠিক এই দিকে কোথায় তৈরি হবে সেটা আমরা দেখতে চাই। তো আমরা যদি চাই তাহলে এটা করার জন্য আমরা আমরা একটু আগে দেখলাম যে একটা বিম্ব তৈরি করার জন্য কি করতে হবে, অ্যাটলিস্ট কয়টা বিন্দু নিতে হবে, ওই বিন্দু থেকে প্রতিফলিত হওয়া অ্যাটলিস্ট কয়টা রশ্মি নিতে হবে, দুইটা রশ্মি। তাহলে এখান থেকে দুইটা রশ্মি কি হয়েছে, এখানে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে তোমার অবিলম্ব হবে
এটা, আর এখানে অভিলম্ব হবে এটা, ঠিক আছে, এটা অভিলম্ব। তাহলে এইখানে আলোটা কোন দিক দিয়ে যাবে, একই অ্যাঙ্গেল করে এই দিকে যাবে, ঠিক আছে। আমি সাদা দিয়ে যদি আঁকো তাহলে স্পষ্ট পাবা। আর এইখানে আলোটা যাবে কোন দিক দিয়ে, এই অ্যাঙ্গেলে, ঠিক আছে, এইভাবে যাবে। এরপর এটাকে যদি আমরা পিছনের দিকে বাড়িয়ে দেই, ঠিক আছে, এটাকে যদি সোজা পিছনের দিকে বাড়িয়ে দেই তাহলে মোটামুটি এইখানে কি মিলবে। তো ছবিটা যদি তোমরা একদম পারফেক্টলি আঁকতে পারো তাহলে কি হবে, এইখানে যত দূর আছে এখানেও ঠিক তত দূরে গিয়েই কি মিলবে, অর্থাৎ এই দিকে ডিস্টেন্স এখানে গিয়ে মিলবে, অর্থাৎ এখানে যত দূরত্ব হবে এখানে যদি আমরা একটু পারফেক্টলি আঁকি তাহলে কোনগুলো, ঠিক আছে, এই কোণটা একটু বড় হয়ে গেছে, এটাকে আর একটু ছোট করে যদি করে দেই তাহলে এখানে তো স্কেল দিয়ে আমরা আঁকতেছি না, আর একটু চিকন হবে। হ্যাঁ, এবার হয়েছে। এবার যদি এইটাকে ঠিক অপোজিট দিকে কি সোজা, হ্যাঁ সোজা হয়েছে, এবার এটাকে যদি আমরা, এবার মোটামুটি হয়েছে, তাহলে কি হবে, তাহলে আর এই আলোটা এইদিকে গিয়ে এইদিকে প্রতিফলিত হবে, আর এই আলোটা এইদিকে গিয়ে এইদিকে প্রতিফলিত হবে, ঠিক আছে। তো এখানে যদি একটা বিশাল বড় চোখ আঁকি আমরা, অর্থাৎ আমরা আঁকার ক্ষেত্রে এটা কি করছি, অনেক দুইটা অনেক বেশি ডিফারেন্সে আঁকছি, কিন্তু বাস্তবে তো এটা অনেক ছোট হবে। তো এই চোখ এটা আমাদের, তো চোখে কি হবে, এই আলোটা গিয়ে পৌঁছাবে, চোখে কি হবে, এই আলোটা গিয়ে পৌঁছাবে, ফলে চোখের কাছে কি মনে হবে, এই দুইটা আলো কোত্থেকে আসতেছে, এখান থেকে আসতেছে। তো এখান থেকে এই ডিস্টেন্সটা যতটুকু হবে এখান থেকে এই ডিস্টেন্সটা ঠিক ততটুকুই হবে। তো এইভাবেই কি হবে আলোর, তো যে কোনো দুইটা রশ্মি নিয়ে আমরা কি করতে পারবো, এই এখানে এটা হবে প্রতিবিম্ব, এটা যদি এক্স হয় এটা এক্স এর প্রতিবিম্ব। কিন্তু এইভাবে আমরা দেখলাম এইভাবে আঁকা একটুখানি জটিল। আমরা যদি কি করি, এই রশ্মিটা না নিয়ে আমরা যদি এই বাঁকা রশ্মিটা নিব না, আমরা জেনারেলি কি করবো না, বাঁকা রশ্মি নিব না, একটা রশ্মি নিব কি, আমরা চাইলে তো একটা কি করতে পারি, সোজা নিতে পারি, তাই না, একটা সোজা নিলাম। তো আপাতত মনে করো সোজা নিলাম। তো এই সোজা রশ্মিটা আমরা জানি কোনো সমতল দর্পণের উপর যদি কোনো রশ্মি 90 ডিগ্রিতে পড়ে তাহলে সেটা কি হবে, এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কি করবে, ব্যাক করবে, ঠিক আছে। তো আর একটা যদি এইরকম করে নেই, ঠিক আছে, আর একটা নিলাম একটুখানি এইরকম বাঁকা করে, এরপর এখানে আমি কি আঁকলাম, অভিলম্ব আঁকলাম, ঠিক আছে, অভিলম্ব এঁকে এটাকে এইদিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, আর একটু চিকন হবে, ওকে ওকে। এরপর তাহলে এই আলোটা কি হবে, এই দিকে যাবে, তাহলে এখানে যদি চোখ থাকে, চোখটা যদি কি থাকে, এইখানে থাকে, ঠিক আছে, এইখানে চোখ আছে, তো এইখানে দেখতেছে, ঠিক আছে, এই দিকে দেখতেছে, তাহলে তার কাছে এই দুইটা আলোক রশ্মি কোত্থেকে আসতেছে বলে মনে হবে, পিছন থেকে। এই দুইটাকে যদি আমরা বাড়াই দেই তাহলে এটাকে কোথায় বাড়াই দিব, এটাকে এই দিকে, আর এটাকে এই দিকে যদি বাড়াই দেই তাহলে এটা এখানে মিলিত হবে, ঠিক আছে, তাহলে এইখানে এক্স, এটা এক্স প্রাইম। তো এই ডিস্টেন্সটা সমান হবে, এই ত্রিভুজটা ইয়া হবে তোমাদের তোমার সর্বসম ত্রিভুজ হবে। কেন, তার কারণ এখানে অ্যাঙ্গেলগুলো মোটামুটি সবই সমান থাকবে, এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তা হবে, এটা হচ্ছে সাধারণ বাহু, এই ডিস্টেন্স যা হবে এই ডিস্টেন্সও যা হবে, এই ডিস্টেন্সগুলো সমান হবে, অ্যাঙ্গেল দিয়ে এটাকে প্রমাণ করা যাবে। তো এই ডিস্টেন্সটা যতটুকু হবে এই ডিস্টেন্সটাও ঠিক ততটুকুই হবে, তাহলে ঠিক সমান দূরত্বে বিম্ব দেখা যাবে। তাহলে বিম্ব আঁকার এটা হচ্ছে একটা কি সহজ নিয়ম বা সহজ টেকনিক, ঠিক আছে। এখন এই বস্তুটা যদি কি হইতো, বড় হইতো, এই বস্তুটা যদি কি হইতো এরকম বড় হইতো, তাই না, এখানে একটা বিন্দু আছে এখানে, তাহলে ঠিক হবে, এই বিন্দুটার বিম্ব কিভাবে আঁকতাম আমরা, সেম প্রসেসে এইভাবে আঁকতাম। তাহলে এখান থেকে অভিলম্ব আঁকলাম, তাহলে এই দিক থেকে আর একটা আলো কি এই দিকে যাবে, আর এটাকে এইদিকে বাড়াই দিলাম, তাহলে এটাকে এইদিকে বাড়াই দিলাম, মোটামুটি এর নিচেই কি হবে, এই বিম্ব তৈরি হবে। তাহলে এই মাথার বিম্বটা এখানে তৈরি হলো, আর এই পয়েন্টটার বিম্ব কোথায় তৈরি হলো, এখানে তৈরি হলো। একইভাবে এর মাঝখানে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের বিম্বগুলো কি হবে, ঠিক এই বরাবর তৈরি হয় একটা ফুল বডি তৈরি করবে, ঠিক আছে। যখন এখানে আমরা চোখটাকে আরো বড় করে আঁকি, সাধারণত একজন মানুষ তো দেখতেছে এই সমস্ত আলো
যখন একটা চোখে গিয়ে কি হবে, পৌঁছাবে অনেক দূর থেকে, তো তার কাছে কি মনে হবে? তাহলে এই যে এই বস্তুটার বিম্ব কোথায় দেখবে সে? এইটা হিসাবে এই বস্তুটার বিম্বটাকে এখানে দেখবে, ঠিক আছে? তো একটা, তাহলে প্রত্যেকটা বিন্দু একটা আমরা কি করলাম, লাস্ট বিন্দুটার এই লাস্ট পয়েন্টটার বিম্ব আঁকলাম আর প্রথম পয়েন্টটার বিম্ব আঁকলাম, এবং একই প্রসেসে কি হবে, প্রত্যেকটা বিন্দুর কি হবে, একইভাবে বিম্ব এখানে তৈরি হবে ঠিক এই প্রসেসে, এবং ফলে পূর্ণাঙ্গ বস্তুটার বিম্ব এখান থেকে এখানে দেখা যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা কি সমতল দর্পণে প্রতিবিম্ব আঁকতে পারি। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা আমি আর এটা পড়লাম না, তো আমরা এই অংশটা পড়ি, ঠিক আছে? কোনো আয়নায় আমরা যদি একটি বস্তুর প্রতিবিম্ব দেখি, সেটিকে যথেষ্ট বাস্তব মনে হলেও আসলে সেটি বাস্তব নয়, কারণ যেখান থেকে আলো আসছে বলে মনে হয় সেখান থেকে আসলে কোনো আলোর উৎস নেই। তাহলে এই যে আমরা জিনিসটা এখানে আঁকলাম, এই যে চোখ, এই চোখ কল্পনা করবে কি, যে আলোটা আসতেছে এই বিন্দু থেকে, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, ওয়াই প্রাইম, তাহলে চোখের কাছে মনে হবে কি এই বস্তুটা থেকে কি আসতেছে, আলো আসতেছে, এখান থেকে আলো গিয়ে চোখে পৌঁছেছে, ফলে সে এইখানে বস্তুটা দেখবে। কিন্তু আসলে কি এখান থেকে কোনো আলো যাচ্ছে না, এই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে এখানে যাচ্ছে, আর এই বস্তু এখান থেকে আলো প্রতিফলিত হয়ে এখানে আসতেছে, তাই না? ও, এটাকে আমি এইদিকে বাড়াই দেই নাই, ঠিক আছে? তো এইরকম করে তাহলে চোখের মনে হবে কি এখান থেকে আলো আসতেছে, কিন্তু আলো তো আসলে এখান থেকে আসতেছে না। তাহলে এখানে যে বিম্বটা দেখতেছি, অর্থাৎ এখানে যে বিম্বটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা আসলে বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ ওইখান থেকে কোনো আলো আসতেছে না, ঠিক আছে? অনেক সময় তোমরা দেখবা যে ছোট বাচ্চা বা বিভিন্ন প্রাণী আয়নাতে যখন তার ছবি দেখে, ছবি দেখার পর কিছুক্ষণ নড়াচড়া করার পর এদিক সেদিক যাওয়ার পর তারা কি করে, এইদিকে পিছন দিকে তাকায়, তো দেখে কেউ নাই, ও মনে করে যে আমি আসতে গিয়ে মানে সে পালাই গেছে, তখন সে কি করে একটু পর মানে এইখানে চোখ তো কি করে ওই দৌড় দিয়ে এইদিকে আসে, তো দেখে যে কেউ নাই, ও মনে করে যে মনে পালাই গেছে আমি আসতে আসতে, এরপর সে আবার এইদিকে যায়, একটু ওকে জ্বালাই, এদিক নড়ে ওদিক চড়ে, হাত দিয়ে গুতা মারে, তারপর কি করে পরের বার দৌড় মেরে চলে আসে, যে এবার সে কি করবো, ওইদিকে ওকে পালাইতে দেবো না, তার আগেই তাকে ধরে ফেলবো। তো এইরকম অনেকে এই কাজটা করে, ছোট বাচ্চা বা বিভিন্ন প্রাণী এরকম করে। তারপর এখান থেকে এখান থেকে দেখে এইদিকে টুকি মারে। তো যাই হোক বিষয়টা, তো তার মানে কি এইদিকে তো আসলে কোনো বস্তু নাই, অর্থাৎ তারা কল্পনা করে যে এইদিকে হয়তো বা কিছু আছে, তো এইদিকে তো আসলে কিছু নাই, এইদিক থেকে তো জাস্ট কি হয়েছে, পিছনের যে বস্তুটা আছে এখান থেকে, অর্থাৎ এখান থেকে সে যে দেখতেছে, যে প্রাণীটা বা বাচ্চাটা যেটাই হোক না কেন, ওর আলোই তো এখানে গিয়ে কি হচ্ছে, ওর চোখে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এখান থেকে পায়ের আলো চোখে পৌঁছাচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলো গিয়ে তার চোখে পৌঁছেছে, ফলে সে এইদিকে কি সে মনে করতেছে যে তার মতোই একজন কি আছে এইদিকে আছে, এই জন্য সে কি করতেছে, এইদিকে দৌড় মেরে এইদিকে দেখতে আসতেছে যে ওখানে কে আছে। তো আসলে তো ওইদিকে প্রকৃতপক্ষে তো ওইদিকে কেউ নেই, ঠিক আছে? তো এই ধরনের এই বিম্বগুলোকে বলা হয় কি, অবাস্তব বিম্ব, অর্থাৎ ওখান থেকে কোনো আলো আসতেছে না, ওখানে কোনো প্রকৃতপক্ষে কোনো বস্তু নেই, এটাকে বলা হয় অবাস্তব বিম্ব, ঠিক আছে? তো আমরা পরে দেখবো অনেক সময় কিন্তু সত্যি সত্যি এমন ভাবে প্রতিবিম্ব তৈরি হয় যেখানে সত্যি সত্যি আলো কেন্দ্রীভূত হয় এবং সেখান থেকে আলোক রশ্মি বের হয়ে আসে। অর্থাৎ বাস্তবে যে আলো গিয়ে সত্যিকার অর্থে কোনো জায়গা থেকে মিশে না, এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায় গিয়ে তৈরি হয়, ওখানে সত্যিকার অর্থে একটা বিম্ব তৈরি হয় না, এটা কিন্তু হয় সাধারণত সিনেমা হলে এটা তৈরি করা হয়। তোমরা কিক ছবি যদি দেখে থাকো সালমান খানের, তো ওইখানে ওরা একটা ভিজুয়াল ইফেক্ট ইউজ করছিল এই তোমার বাস্তব বিম্বের। সেটা তারা কি করছিল, যে সালমান খানের আহ, ও ও মূলত এই মুভির কাহিনী বলতে গেলে ক্লাসই হবে না। তো ও কি মানে ওরা তারপরে যদি একটুখানি বলি যে মানে সালমান খান ও মানে ভিলেনকে আসলে ধোকা দেওয়ার জন্য সে তার নিজের একটা কি করতেছিল, বাস্তব বিম্ব তৈরি করছিল। সেই বাস্তব বিম্বটা সেটা কিভাবে করছে জানি না, ওই মুভিতে দেখাইছে তারা বাস্তব বিম্ব তৈরি করে ফাঁকা জায়গায় ওই সালমান খানের একটা বিম্ব তৈরি করছে। তো দূর থেকে মনে হচ্ছে ওইখানে কি আছে, সে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে ওখানে নেই, সে আছে অন্য কোথাও। অর্থাৎ তার যে ছবি আছে, তার যে ভিডিও আছে, ওই ভিডিও থেকে তারা কি করেছিল, একটা এরকম একটা বাস্তব বিম্ব তৈরি করে তোমার ল্যান্ডের উপর ফেলছিল। তো দূর থেকে মনে হচ্ছিল যে ওইখানে অ্যাকচুয়ালি সে অবস্থান করতেছে, কিন্তু আসলে সে ওইখানে নাই। এরপর ভিলেন যে আছে ওকে যখন ওকে পাশ কেটে যাইতে লাগে, তখন সে দেখে
যে ওই তার যে ইয়াটা বিম্বটা ওই ভিলেনের গায়ে পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কোনো মানুষ নেই। তখন সে বুঝতে পারছে যে না, এটা হচ্ছে আসলে কি প্রতিবিম্ব তৈরি করে একটা জিনিস তৈরি করে তাকে ধোকা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক এরকম একটা বিষয়। তো এরকম প্রতিবিম্বকে বলে বাস্তব প্রতিবিম্ব, এবং এই ধরনের প্রতিবিম্ব দিয়ে অনেক কাজ করা সম্ভব। আয়নায় যে প্রতিবিম্ব তৈরি হয় সেখানে সত্যিকার আলো কেন্দ্রীভূত হয় না, তাই এর নাম হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, তো এইখানে আমি যেভাবে দেখাইছি ঠিক সেই ছবিটাই এখানে দেখাইছে, যে কিভাবে একটা বিন্দুর বিম্ব তৈরি হচ্ছে এবং আমাদের চোখ কিভাবে ওই বস্তুটার বিম্ব এই দিকে দেখতেছে। ঠিক আছে, এটা আমি অলরেডি তোমাদের দেখালাম। তো এখানে একটু ভিন্নভাবে আঁকাইছে আর আমি একটু ভিন্নভাবে দেখিয়েছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক এখানে তোমরা দেখে মনে করো না যে আবার এটা ভিন্ন, আলাদা, এটা একই। তার কারণ ওরা যেটা করছে শুধুমাত্র একটা বিন্দুর জন্য এই বিন্দুর প্রতিবিম্ব এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে গেছে, তবে এখানে আছে। কিন্তু আমরা জানি যে একটা বিন্দুর বিম্ব তৈরি হওয়ার জন্য অ্যাটলিস্ট কয়টা লাগবে, দুইটা রশ্মি লাগবে। তো সেই আর একটা রশ্মি মূলত কি এইটা, এটা ওরা আঁকেনি, আর একটা রশ্মি আঁকে নাই। তো আমরা যদি আর একটা রশ্মি এঁকে দেখাই তাহলে মূলত ওই যে আমি ওইদিকে যেটা দেখিয়েছি ঠিক সেটাই এখানে কি হবে। তো এটাই মূলত কি হবে, এই তোমার এই বরাবর গিয়ে তার চোখে পৌঁছাবে, চোখের আর এক কোনায় পৌঁছাবে। ঠিক আছে, এইভাবে গিয়ে পৌঁছাবে। আর আমরা যেটা করতে পারি, আর এটাকে এইভাবে অ্যাড করতে পারি, তাহলে প্রত্যেকটা বিন্দু তুলে তাহলে এই দুইটা মিলে এই বিম্ব তৈরি হবে। আর এখানেও ঠিক একইভাবে কি করতে পারি, আমরা আর একটা দেখাইতে পারি এভাবে। ঠিক আছে, আর একটা এখান থেকে আলো প্রতিফলিত হয়ে এখানে গিয়ে চোখে পৌঁছাবে এইভাবে। ঠিক আছে, আর এটাকে যদি আমরা বাড়াই দেয় তাহলে এইরকম একটু বাঁকা হইলো, যাক এইভাবে। তো ওরা এটাকে ইয়া করার জন্য, মানে যাতে চিত্রটা একটু সহজ হয়, সহজ করার জন্য দুইটা না নিয়ে একটা নিয়েই দেখাইছে। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে প্রত্যেকটা বিন্দুর জন্য দুইটা দুইটা করে বিম্ব না নিলে, দুইটা দুইটা করে রশ্মি না নিলে অ্যাকচুয়ালি ওই বিন্দুর প্রতিবিম্ব পাওয়া যাবে না। ঠিক আছে, তো 8.10 চিত্রে একটি মাত্র বিন্দু না হয়ে একটা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব কিভাবে দেখানো হয় সেটা দেখানো হয়েছে। যে এখানে ওইটা দেখাইছে যে একটা বড় বস্তু, তো আমি তো এখানে আরো ভালোভাবে দেখিয়েছি যে এখানে কিভাবে একটা বিম্বের এইখানে তৈরি হয়। ঠিক আছে, এই দুইটা মিলে এখানে তৈরি হয়েছে। ওকে, তো এক্স এবং ওয়াই বিন্দু থেকে আলো আয়নায় প্রতিফলিত হয়ে যথাক্রমে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমে অবাস্তব প্রতিবিম্ব তৈরি করেছে। অর্থাৎ মনে হচ্ছে চোখে আলোক রশ্মি আসছে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম থেকে। দেখাই যাচ্ছে এক্স ওয়াই এর যে দৈর্ঘ্য এক্স প্রাইম ওয়াই প্রাইমেরও সেই একই দৈর্ঘ্য। এক্স ওয়াইতে তীরের মাথাটি যদি উপরের দিকে হয় তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইমেও তীরের মাথাটি উপরের দিকেই হবে। অর্থাৎ সাধারণ আয়নায় বা দর্পণে প্রতিবিম্বটা কেমন হবে, এখানে কিছু বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে আয়না থেকে সমদূরে হবে, অর্থাৎ আয়না থেকে বস্তুর দূরত্ব যা হবে প্রতিবিম্বের দূরত্ব তা হবে। অবাস্তব হবে, সোজা হবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এরকম উল্টা দেখায়। ঠিক আছে, এটা কেমন দেখায়, এই নিচের দিকে দেখাবে। কেমন দেখাবে, বিম্বটা এইরকম হবে। ঠিক আছে, এখানে বস্তু এরকম আছে কিন্তু দেখাবে এরকম উল্টা। ঠিক আছে, তো আর একটা হচ্ছে সমান দৈর্ঘ্য, অর্থাৎ এই বস্তু যা দৈর্ঘ্য আছে এই বস্তুরও তা দৈর্ঘ্য সেই একই দৈর্ঘ্য হবে। কিন্তু গলীয় যে দর্পণগুলো আছে সেগুলোতে এই প্রত্যেকটা জিনিস কি হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। এরপর দেখো আমরা আলাদা আলাদাভাবে এই বিষয়গুলো মনে করিয়ে দিচ্ছি, কারণ একটু পরেই দেখব সাধারণ আয়নার বদলে অন্য ধরনের আয়না ব্যবহার করলে প্রতিবিম্ব ভিন্ন দূরত্বে হতে পারে, বাস্তব হতে পারে, উল্টো হতে পারে, এমনকি ছোট কিংবা বড় হতে পারে। অর্থাৎ এই যে চারটা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখলাম, এই চারটা ক্যারেক্টারিস্টিক্সে ভিন্ন ভিন্ন আয়নার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পজিশনে ভিন্ন ভিন্ন হতে পারে, সেটাই আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই এই ক্লাস থাকি। এর পরের ক্লাসে আমরা বাকি অংশটা দেখব।